দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের শুরুতেই জানাতে চাই রাজনৈতিক দলগুলোর নেতারা আজকে কি বলেছেন, তারা কি বক্তব্য দিয়েছেন জেনে আসতে চাই তাদের বক্তব্য। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অত এই সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। আজকে বাংলাদেশে একটু গৃহযুদ্ধ ভাব বিরাজ করছে। এই পরিস্থিতি তো আমরা গতকাল থেকে যে ককটেল সন্ত্রাস শুরু হয়েছে বাংলাদেশে, জ্বালাও পোড়া সন্ত্রাস, আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি তার মতিগতি। সেখানে যারা ৮ দলে রয়েছেন, আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। নির্বাচন কমিশন কোনোভাবেই যারা ২৪ সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না। সে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। একই সাথে আগামীকাল থেকে যে সংলাপ অনুষ্ঠিত হবে, সেই সংলাপে জাতীয় পার্টির ১৪ দল সহ কোনো ফ্যাসিবাদের দোসরকে ডাকবে না। দর্শক, আজকের ভোটের ট্রেনের বিষয় আমরা নির্ধারণ করেছি সার্বিক আইন শৃঙ্খলা ও ভোটের পরিবেশ। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। দেশের বিভিন্ন স্থান থেকে অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু দেখে আসতে চাই। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, বিশেষ করে আজকে সারাদিনই আইন শৃঙ্খলা পরিস্থিতি খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী সানিম মৃধা। সানিম মৃধা, আমরা ভোটের ট্রেনে আজকে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করছিলাম। আপনি সারাদিন এই যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়া আওয়ামী লীগের যেই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা তৎপরতা, সেটি খোঁজখবর রাখছিলেন। সব মিলিয়ে ভোটের পরিবেশের উপর কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা, সাধারণ মানুষ কি বলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আছে এই মুহূর্তে একটু আমাদেরকে জানাবেন সানি। হ্যাঁ বেলায়েত, আপনাকে যদি বলি, আজকে দুপুরের পর থেকেই আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম। তবে স্বাভাবিক যে দিনগুলোতে আমরা যেভাবে যান চলাচল দেখি, তার একটু ব্যতিক্রম চিত্র আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। যদিও বলি, ব্যক্তিগত যেসব বাহনগুলো আছে সেই সংখ্যা একটু কম, পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্টগুলোর সংখ্যাও আগের তুলনায় একটু কম। স্বাভাবিকভাবেই সন্ধ্যা থেকে বা অফিস টাইমের যে সময়টা থাকে সেই সময় ভিড় থাকে, যেসব বিশেষ করে বিজয় সরণি মোড় বলি, শাহবাগ মোড়গুলি। তবে ওই সব মোড়গুলোতে আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি যানবাহনের চাপ খুব একটা নেই। যেহেতু আপনি যেমন জানেন, যেমনটা যে আগামীকাল অর্থাৎ ১৩ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, জুলাই গণহত্যা সহ, সেই মামলার রায়ের দিন ধার্য করা হবে। এবং এই দিনটিকে ঘিরে কিন্তু আওয়ামী লীগ বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি আমরা বোমা বিস্ফোরণ হচ্ছে, ককটেল বোমা বিস্ফোরণ হচ্ছে, এবং বিভিন্ন রকম অপ্রীতিকর বা অরাজকতা তৈরির একটা চেষ্টার খবর আমরা লক্ষ্য করতে পেরেছি বা আমরা দেখছিও। তো এইটাকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকদিন ধরেই সরব। তবে সেই জায়গা থেকে যেহেতু আগামীকাল সেই দিন ধার্য করা হবে, তবে এর একদিন আগে থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ ভালোই সরব আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে কিছুক্ষণ আগে শাহবাগ মোড়ে আমি ছিলাম, সেখানে দেখেছি র্যাবের টহল টিম, পাশাপাশি পুলিশও তৎপরতা রয়েছে। এখন আমি ঠিক নীলক্ষেতের যে মোড়টিতে এফ রহমান হল থাকে, এফ রহমান হলের ঠিক উল্টা পাশে আমি এখনো দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু বিজিবির টহল টিমও লক্ষ্য করা যাচ্ছে। তবে এরকম যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, যদি বলাই যায় যে এরকম বিভিন্ন আতঙ্ক যদি বিরাজমান থাকে, অর্থাৎ বিভিন্ন রকম যে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন স্থাপনায় যে ককটেল বিস্ফোরিত হচ্ছে, এটা কিন্তু এক প্রকার সাধারণ মানুষের মধ্যে একটু আতঙ্ক তৈরি করছে। আমরা বেশ কিছু সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম, তারা আসলে স্বাভাবিক যে চলাফেরা রয়েছে সেটা একটু আতঙ্কের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, বা তারা একটু হতাশা আমাদেরকে বলেছে। তবে এই জায়গাটাতে তাদের দাবি আইন শৃঙ্খলা তৎপরতা আরেকটু বাড়ানো যায় কিনা, এবং এটা যাতে করে আরও কমে আসে। অর্থাৎ আমাদেরকে যারা বলছে যে তাদের যে জানমালের নিরাপত্তা দেওয়া সহ যারা নির্বিঘ্নে অফিস করতে পারে, নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে, একই সাথে যে
ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেই নির্বাচন ঘিরেও তারা যেন একটা সুষ্ঠু পরিবেশ, অর্থাৎ একটা সুষ্ঠু পরিবেশ যেন তারা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যেয়ে তারা ভোট দিতে পারেন। তো বেলায়েত, এই ছিল আসলে আমার কাছে সবশেষ তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সানিবিদা, আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর। আমরা আলোচনা করছিলাম সার্বিক আইনশৃঙ্খলা ও ভোটের পরিবেশ নিয়ে। এবার যাই নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। আজকের ভোটের টেনে আমরা আলোচনা করছিলাম সার্বিক আইনশৃঙ্খলা ও ভোটের পরিবেশ নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে এই পর্যায়ে আমরা যুক্ত হব চট্টগ্রামে। সেখান থেকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন শিক্ষাবিদ ও সংগঠক মাহবুজুর রহমান। আমাদের সঙ্গে আরও আলোচনায় যোগ দেবেন এসডিজির ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। এই দুজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন আমাদের সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনার কাছে, আপনার মাধ্যমে তাদের কাছে একটু জানতে চাই বা তাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই যে সার্বিক দেশের যে পরিস্থিতি, এটি ভোটের পরিবেশে কতটা আসলে বিঘ্ন ঘটাবে, একই সঙ্গে আজকের চট্টগ্রামের পরিবেশ পরিস্থিতি কি, সেটাও আমাদেরকে একটু জানাবেন ফয়সাল। ধন্যবাদ বেলায়েত। নভেম্বরের মাঝামাঝি এসে দেখছি যে আমরা ভোটের উত্তাপ কিন্তু ছড়াচ্ছে, পাশাপাশি কিছু আশঙ্কাও তৈরি হচ্ছে এবং সার্বিক নির্বাচন নিয়ে কিংবা নির্বাচনের সময় ঘনিয়ে আসা নিয়ে কিন্তু যারা সচেতন ভোটার আছেন, সাধারণ ভোটার আছেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু নানা ভাবনা ঘুরপাক খাচ্ছে। তো সেসব বিষয় নিয়ে আমরা জানার জন্য আজকে যুক্ত হচ্ছি মাহফুজুর রহমান, যিনি শিক্ষাবিদ ও সংগঠক চট্টগ্রামের, এবং আমাদের সাথে রয়েছেন এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। প্রথমেই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইব যে আসলে ভোটের আর 2 মাস বাকি, 2 মাস আগে আসলে ভোটের যেই পরিবেশ দেখছেন, সার্বিক পরিস্থিতি দেখছেন, সব কিছু মিলিয়ে এটি আসলে কতটা ইতিবাচক মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। ভোটের 2 মাস অধিক সময় বাকি থাকলেও আসলে ভোটের জন্য মানুষ এর মধ্যে এক ধরনের মানে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলা যায়। ইতিমধ্যে মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে এবং ভোটের জন্য একটা অনুকূল পরিবেশও সৃষ্টি হয়েছে বলা যায়। রাজনৈতিক দলগুলো দাঁড়ে যাওয়া শুরু করেছে, প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু যেভাবে পরিবেশ থাকা দরকার, যেই ধরনের অনুকূল পরিবেশ থাকা দরকার, ভোটের জন্য 2 মাস আগে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জৌলুস থাকা দরকার, সেটি অনুপস্থিত। মানুষের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে, অনিশ্চয়তা কাজ করছে, কারণ রাজনৈতিক পক্ষগুলো কিছু বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছে এবং এই কারণে নির্বাচনটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষ একটু দুদুল্যমানতায় আছে, আদৌ নির্বাচন হবে কিনা। আর কেউ মনে করছে নির্বাচন হবে। সুতরাং মানুষের মধ্যে একটা অবিশ্বাস এবং টেনশন কাজ করছে। তবে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। অনেক বছর মানুষ ভোট দিতে পারেনি, বিশেষ করে বিশাল একটি অংশ তরুণরা যারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এজন্য পরিবেশ, চমৎকার পরিবেশ আছে। এখন দায়িত্ব হচ্ছে যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের একটি মানুষের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করা। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা যেটি দেখেছি যে আসলে 15 বছর কিন্তু অনেকেই ভোট দিতে পারেনি, নতুন ভোটাররাও আছেন। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের আগের যে পরিবেশ, নির্বাচন নিয়ে যে উৎসব উত্তেজনা বা যে পরিবেশটি থাকা দরকার, সেটি আছে কিনা, আপনার চোখে কি ধরা পড়ছে? ধন্যবাদ। আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নাগরিকরা করে থাকে প্রায় সময়। কিন্তু আমাদের যে সাম্প্রতিক দুটি 90 এবং 24-এর যে গণ অভ্যুত্থান, এই দুটিকে যদি আমরা পর্যালোচনা করি, এই দুটি যে আকাঙ্ক্ষার ভিত্তিতে সম্পাদিত হয়েছিল, মানুষের জন অংশগ্রহণ ছিল, গণতান্ত্রিক উত্তরণের জন্য কিন্তু এই দুটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। কিন্তু 90 পরবর্তী জায়গা থেকেও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করেনি। আবার 24-এর এই অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংস্কৃতির যে বদলানোর যে অঙ্গীকার, বদলানোর যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু পূরণ হয়নি। বিশেষত এই যে আগামী নির্বাচন অতি সন্নিকটে, এই নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন ধরনের পদক্ষেপ, কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। আবার অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশনের যে শক্তিশালী একটি প্রতিষ্ঠান হিসেবে উপনীত হওয়ার প্রয়োজন। এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় পর্যায়ে কারাগুলো বাস্তবায়ন করবে, এই শক্তিমত্তার এখনও পর্যন্ত কিন্তু দৃশ্যমান হয়নি। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। নির্বাচন কমিশনের সাথে মাঠ পর্যায়ে যে নির্বাচনকে অপারেট যারা করবে, তাদের কিন্তু আরও বেশি এক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এই টিম যারা স্টেক হোল্ডার, বিশেষত একটা নির্বাচন তো শুধু নির্বাচন কমিশনও চাইলে সুন্দর বা সুষ্ঠু বা ইনক্লুসিভ করতে পারে না।
এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখানে অন্যতম স্টেক হোল্ডার, নাগরিক বা আমরা যারা ভোটার আমরাও কিন্তু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। সুতরাং এখানে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল সেটির কিছুটা অনুপস্থিতি বিদ্যমান, এগুলো পরিবর্তন প্রয়োজন। আমরা রাজনৈতিক সংস্কৃতির একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম, যেটা সম্পাদিত হয়নি। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটি বলেছেন, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা আশা করেছিল মানুষ, এটির আসলে পরিবর্তনটা সেভাবে আপনার চোখে পড়ছে না। আমরা যেটি দেখছি চট্টগ্রামেও কিন্তু নির্বাচনের হাওয়া বইছে, নির্বাচনী যেই প্রার্থীরা আছেন যারা মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু মাঠে সরব হয়েছেন, কিন্তু যেটি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ধরনের অবনতি আছে, বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে, নির্বাচনী প্রচারণায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলাটাকে আসলে কতটুকু ইতিবাচক দেখছেন নির্বাচনের? খুব সঠিকভাবেই বলেছেন আপনি। চট্টগ্রামে এটি একটি মানুষের জন্য বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ দরকার, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারে, এই ধরনের পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি। কিন্তু নির্বাচনের এত আগে থেকেই যে পরিমাণ হানাহানি, বিশেষ করে চট্টগ্রামে গত 14 মাসে অর্ধশতাধিক খুন হয়েছে, তোর মধ্যে 30 জনের অধিক রাজনৈতিক কারণে হয়েছে। এখানে আন্তঃকন্দলও আছে, বিভিন্ন বিষয়গুলো আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন যারা পরিচালনা করবেন, একটি সুন্দর নির্বাচনের জন্য সন্ত্রাসী মাস্তানদেরকে যেভাবে পাকড়াও করা দরকার, যেভাবে অস্ত্র উদ্ধার করার কথা ছিল জুলাই বিপ্লবের পরে, সেটি হয়নি। এই জন্য মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা রয়ে গেছে, আদৌ তারা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। এই জন্য আমি চট্টগ্রামের বিষয়ে বলি, সারা দেশের বিষয় না বললেও চট্টগ্রামের আসনগুলোতে নিশ্চিতে নিরাপদে ভোট দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে হলে চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসীদেরকে ধরতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, এবং প্রত্যেক প্রার্থীকে যে কোনো দল মত নির্বিশেষে, কোনো জায়গায় দেখবেন যে আপনি কোনো দলের প্রভাব বেশি, মানুষ এখন থেকেই বলছে যে সেসব কেন্দ্রে অন্য প্রার্থীরা ভালো করতে পারবে না, যেতেও পারবে না, এবং দখল করে ফেলবে অন্য কেন্দ্র। এই যদি মানুষের পারসেপশন হয় তাহলে নির্বাচনে ভালো কিছু আনবে না। যে আপনার বিষয়টি পরিষ্কার, যে আসলে প্রভাবের কথা বলছিলেন, যে আসলে আমরা যেটি দেখছি যে প্রভাব খাটানোর বিষয় আসছে, সন্ত্রাসীদের বিষয় আসছে, সব কিছু মিলে আপনার আসলে যেই পর্যবেক্ষণ সেটি একটু জানতে চাই। ধন্যবাদ। প্রকৃতপক্ষে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার শূন্যের কোণায় নামিয়ে আনতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস এবং স্থানীয় পর্যায়ে যারা অপকর্মের সাথে সম্পৃক্ত, নির্বাচনকে বানচালের বিভিন্ন অপপ্রক্রিয়া রয়েছে বা বিভিন্ন ধরনের সূচক রয়েছে, মানদণ্ড রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমাদের বিতাড়িত করা প্রয়োজন। এক্ষেত্রে আইনের শাসন আরও বেশি দৃশ্যমান হওয়া প্রয়োজন, সুশাসন প্রতিষ্ঠার পথ পরিক্রমাগুলো আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। এটি একটি দিক। আর অন্য একটি দিক হচ্ছে, আমরা নির্বাচনে, আমি চট্টগ্রামের আসন বলি বা সমগ্র বাংলাদেশে বলি, গত 15-17 বছরে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে বিরোধী দলকে অকার্য করে রাখা। এখন নতুন করেও কোনো আমরা 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা এখানেও কিন্তু বিরোধী দল কারা সেটাও একটা সন্দেহের অবকাশ রয়েছে। সত্যিকারের বিরোধী দলের বিরোধী অবস্থানের একটা সুপ্রতিষ্ঠা খুবই জরুরি। সেই সুপ্রতিষ্ঠা তো বিরোধী দলগুলোর চেষ্টায় হওয়া প্রয়োজন, তাদের মধ্যে যে রিফর্মগুলো সেগুলো সম্পাদিত হয়েছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্যদিকে এই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ, সব পক্ষ যে নিবন্ধিত দলগুলো সবাই অংশগ্রহণ করবে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আবার গণতন্ত্রের উত্তরণের জন্য এখানে যদি আমরা শুধুমাত্র বোঝাপড়ার ভিত্তিতে আসন, সবার অংশগ্রহণটা আপনি চাইছেন। জি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, তবে আমরা আপনাদের দুজনের কথাই আসলে যেটি বুঝতে পারছি যে আসলে সুশাসনের যেমন আপনারা প্রত্যাশা করছেন, তেমনি নিরাপদ পরিবেশের একটি বিষয় আছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বিষয়টি এসেছে, এবং তরুণ ভোটারদের যে প্রত্যাশা দীর্ঘদিন পরে যে তারা ভোট দিবে, সেই প্রত্যাশায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেটি সরকারের প্রতি তাদের দুজনেরই আসলে দাবি, এবং তারা আশা করছেন যে আসলে নির্বাচনের আগে সেই পরিবেশ যাতে নিশ্চিত করা হয়। বেলায়েত, অনেক ধন্যবাদ। ফয়সাল করিম আমাদেরকে জানাচ্ছিলেন দুজন অতিথির মূল্যায়ন, সার্বিক পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে, ভোটের পরিবেশ নিয়ে তারা জানাচ্ছিলেন আমাদেরকে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব ফেনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আমরা আলোচনা করছিলাম সার্বিক আইন শৃঙ্খলা ও ভোটের পরিবেশ নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে এ পর্যায়ে আমরা যুক্ত হব ফেনীতে। ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন
ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। এই দুজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন আমাদের সহকর্মী সুলাইমান ডালিম। সুলাইমান ডালিম, আপনার কাছে প্রথমে জানতে চাইব, এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে ফেনীর অবস্থা কি সেটিও একটু জানাবেন। পাশাপাশি এই যে পরিস্থিতি, এই পরিবেশকে আগামী জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে দুজন রাজনীতিবিদ আপনার সঙ্গে আছেন তারা কিভাবে মূল্যায়ন করছেন, ভোটের পরিবেশ নিয়ে তারা কি বলছেন একটু জানাবেন সুলাইমান ডালিম। সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তারা বলছেন আগামী ফেব্রুয়ারি মাসেই কিন্তু তারা নির্বাচন করার জন্য যাবতীয় যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন। অপরদিকে আমরা দেখেছি যে বিএনপিও অধিকাংশ আসনেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। এছাড়াও জামাত সহ অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও প্রার্থী দিয়ে মোটামুটি মাঠে কাজ করা শুরু করেছে। তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা কি সে বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে এই যুক্ত হব। এখান থেকে আমাদের সাথে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ফেনী ১ আসনের সংসদীয় যে আসন রয়েছে যেখানে খালেদা জিয়া নির্বাচন করবেন সেই আসনটির সমন্বয়ক তিনি। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বাদলের সাথে। আমরা প্রথমেই যাব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর কাছে। আপনারা কি মনে করেন যে একটি সংসদ নির্বাচন সামনে, সেই নির্বাচনের জন্য পরিবেশটা তৈরি হয়েছে? ধন্যবাদ। আমরা গত ১ মাস যাবতীয় এই এলাকায় আমরা নির্বাচনী কর্মকাণ্ড আমরা শুরু করেছি। আমাদের এই ফেনী ১ ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম, এখানে আমাদের নেত্রী আমাদের মা দেশটিতে বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করবেন। ওনার পক্ষে আমরা এলাকায় এলাকায় গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়ন আমরা গণসংযোগ করছি, কাজ করছি। এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা দেখছি না। যদি এভাবে থাকে তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ আছে শতভাগ ঠিক না হলেও আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে। আমরা আমাদের কাজকর্ম আমরা স্বাধীনভাবে করতে পারছি, আমরা নির্বাচনী কর্মকাণ্ড করতে পারছি, আমরা এলাকায় এলাকায় গিয়ে গণসংযোগ করতে পারছি, আমরা আমাদের নেত্রীর জন্য ভোট চাইতে পারছি। বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা পলাতক সন্ত্রাসী রয়েছে অনেক অস্ত্রগুলো এখনো মাঠে আছে এবং সেগুলো নির্বাচনের ক্ষেত্রে ব্যর্থ ঘটাতে পারে। এসব বিষয়ে আপনারা কোনো শঙ্কা বোধ করেন কিনা? এটা তো আমরা জানি যে আওয়ামী লীগ 16 বছর বিনা ভোটে তারা দেশে ক্ষমতায় ছিল, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত ছিল, অনেক অবৈধ অস্ত্র তাদের কাছে আছে। ইদানিং তারা আবার কিছু বিশৃঙ্খলা করছে। অবশ্যই আমরা প্রশাসনের নিকট আমরা দাবি জানাবো যে যেহেতু অনেক দিন পর মানুষ একটি সুষ্ঠু ভোটের জন্য সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, সবাই তো একটা ভোট দিতে চায়, সুষ্ঠু নির্বাচন চায়, সেজন্য নির্বাচনের যে পরিবেশ সেটাকে সুন্দর করার জন্য যাদের কাছে অবৈধ অস্ত্র থাকবে সে যে হোক, প্রত্যেকের কাছেই অবৈধ অস্ত্র যাদের কাছে আছে সেগুলো খুঁজে খুঁজে এই অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা উচিত এবং অবৈধ অস্ত্রগুলা পুলিশের হেফাজতে নেওয়া উচিত। তাহলেই আমাদের পরিবেশ, আমরা ভোটের পরিবেশ সুন্দর হবে, যাতে কেউ ভোটের মাঠে বিশৃঙ্খলা করতে না পারে। সেজন্য এটা অবশ্যই প্রশাসন করবে। আমরা আশা রাখি যে প্রশাসন এই সমস্ত কর্মকাণ্ডগুলো করবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাব এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছে শাহ আলম বাদলের কাছে। আপনারা কি মনে করেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি কি রয়েছে কিনা? আপনাদের দলীয় প্রধান বলেছেন যে বিএনপি জামাতের মতো বড় দলগুলো তাদের যে আন্তরিকতা সে জায়গায় কি কোনো ধরনের ঘাটতি আছে কিনা? জি, ধন্যবাদ এখন টিভিকে এবং যারা শুনছেন। আসলেই জাতির খুব প্রত্যাশা একটা ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনের অন্তরায় হচ্ছে সুস্থ পরিবেশটা হচ্ছে একটা প্রার্থী তার প্রচারণা করবে, সে একেবারে নিশ্চিন্তে নির্ভাবনায় গভীর রাত পর্যন্ত সে জনগণের কাছে তার প্রচারণা, কিন্তু সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি। তৈরি না হওয়ার পিছনে কারণ হলো যে রেজিম ছিল 18 বছর, ওই রেজিমের সেটআপে এখনো প্রশাসনিক সেটআপটা রয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে ফেনীতে অনেকগুলো অস্ত্র আমরা 4 তারিখে দেখেছি, প্রায় শতাধিক অস্ত্র, এই অস্ত্রগুলো উদ্ধার হয় না। এরপর 6টা থানা সেটা লুট হয়েছে, থানার সব অস্ত্র এখনো উদ্ধার হয় না। তাহলে এই পরিস্থিতিতে সুস্থ নির্বাচন আসলে আশা করা যায় না।
আপনাদের যে বিএনপি এবং জামাত থেকে শুরু করে বড় যে দলগুলো রয়েছে আপনাদের দলীয় প্রধান তিনি বলেছেন যে তাদের কোনো দায় আছে কিনা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নির্বাচনী পরিবেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য। জি, অবশ্যই বড় দুই দল এখন বলতে শুধু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী বাংলাদেশ, এই দুইটা দলে এখন বড় দল হিসাবেই সবার মুখোমুখি আছে। তাহলে ওনারাও ইলেকশন করবেন, যেহেতু ইলেকশনে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য, সুস্থ পরিবেশ তৈরি করার জন্য অবশ্যই ওনাদের দায়বদ্ধতা রয়েছে। এই দুই দল যদি ওনারা আসলেই সুস্থ পরিবেশের জন্য সক্রিয় থাকেন তাহলে সুষ্ঠু একটা নির্বাচন হবে। কিন্তু আমরা এটাও দেখতে পাই শুধুমাত্র এই দুই দল পরস্পরের বিরুদ্ধে আছে এমন না, দলের মাঝেও দেখা যায় যে এই প্রার্থী দেওয়ার পরে মেনে নেয়া, এরপরে অ্যাপিল করা, অনেকগুলো পর্যায়ে এখন বিরাজমান। সুতরাং আগে নিজেদের দলের ঐক্য অটুট রেখে তারপরে সব দল মিলিয়ে যদি একটা ভালো পরিবেশ তৈরি করে তাহলে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবে। আচ্ছা, আমরা যেটি কথা বলেছি যে এবি পার্টির যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছে শাহ আলম বাদলের সাথে, তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তাদের যে দেশের যে বড় দুটি দল রয়েছে বিএনপি জামাত, তাদেরও দায় রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলার জন্য আরেকটু যুক্ত হব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে আহ্বায়ক রয়েছেন রফিকুল আজম মজনুর সাথে। একটি বড় দল হিসাবে দলীয় শৃঙ্খলা ফেরানো সহ বিভিন্ন বিষয়ে আপনাদের ভূমিকাটা কি? দেখেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দলীয় যে শৃঙ্খলা বা যতটুকু পরিবেশ তৈরি করা উচিত আমরা কিন্তু সেটা কিন্তু করছি। বিএনপি বড় দল, এখানে একটা বড় দলে একটি আসনে 3 জন 4 জন এরকম অনেক জায়গায় প্রার্থী আছে। আমাদের দল ঘোষণা করেছেন, হয়তো কিছু কিছু জায়গায় 2-1 জন তাদের চাওয়া পাওয়া আছে, তারা সেটা দলীয় প্রধানকে তারা আশা করছে যে তাদের বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য দল সেটা দেখবে। কিন্তু নির্বাচনটা যেহেতু দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি না, অনেকদিন আমরা ভোট থেকে আমরা বিচ্ছিন্ন, মানুষ ভোট দিতে পারে না। আর এই ভোটের দাবি যদি আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, আমাদের যে দাবিগুলো ছিল তাদের মধ্যে কিন্তু এই ভোট দেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। আজকে অনেকদিন পর আমরা এই সুযোগ পেয়েছি। ভোটের পরিবেশ তো অবশ্যই আমাদের তৈরি করতে হবে। আমরা যারা বড় দল আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব, আর যারা ছোট দল আছে তাদেরও দায়িত্ব। হ্যাঁ, বিশৃঙ্খলা বড় দল যেমন করতে পারে, ছোট দল ইচ্ছা করলে করতে পারে। সেখানে আমি মনে করি রাজনৈতিক দল বড় ছোট বুঝি না, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করা উচিত, যাতে মানুষ ভোট দিতে পারে। কে জিতবে কে হারবে সেটা পরের বিষয়, একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা এটাকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর বড় দল হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব আমরা অবশ্যই সেটা পালন করব। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদলের কাছে আবার যাব। একটা ছোট দল হিসেবে নির্বাচন যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনাদের তো এত জনশক্তি নেই, কিন্তু আপনারা কি নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের শঙ্কায় আছেন কিনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের বিষয়ে? পরিবেশের বিষয়ে শঙ্কা আসলে থেকেই যায়, কারণ বাংলাদেশে ঈদের পরেই তৃতীয় আরেকটা উৎসব হচ্ছে ভোট উৎসব। এই উৎসবটা আমরা গত 3 নির্বাচনে দেখি নাই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, কিন্তু সেটার অন্তরায় শুধুমাত্র প্রশাসন নয়, শুধু কালো টাকা নয়, শুধু অস্ত্র নয়, সেটার অন্তরায় হচ্ছে আমাদের দলীয় লোকদের আন্তরিকতা। বড় দলগুলোও যদি এই আন্তরিকতার সহিত নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য তারা কমিটমেন্ট দেয় এবং কি তারা সুস্থ পরিবেশ রক্ষা করে সুস্থ একটা ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যদি সরকারকে সহযোগিতা করে, তাহলে সেখানে আমরা এখানে কোনো নিরাপত্তাহীনতা বোধ করি না এবং আমরাও চাই একটা উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ ইলেকশন অনুষ্ঠিত হোক। আমাদের যে দুটি রাজনৈতিক দল আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে, তারা দুজনেরই মত দ্বিমত থাকলেও তারা বলছেন যে নির্বাচনের এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের ব্যাপারে তারা সন্তুষ্ট। আমরা ফেনী থেকে যুক্ত হয়েছিলাম ভোটের ট্রেনের সাথে। অনেক ধন্যবাদ জালিম। আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন দুজন রাজনীতিবিদের মূল্যায়ন, সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব ময়মনসিংহে। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকে আলোচনা করছিলাম সার্বিক আইনশৃঙ্খলা ও ভোটের পরিবেশ নিয়ে বিষয়ে আলোচনা করতে। এ পর্যায়ে আমরা যুক্ত হব ময়মনসিংহে। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হবেন ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম
মাহবুবুল আলম। আর এই দুজনের সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনার মাধ্যমে একটু আলোচনা করতে চাই, পাশাপাশি আপনার কাছে জানতেও চাই এই যে আজকে আগামীকালকের কর্মসূচিকে ঘিরে এখন ময়মনসিংহের অবস্থাটা কি, সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি, আর সার্বিক যে পরিস্থিতি দেশে চলছে এই পরিস্থিতিতে ভোট নিয়ে যে দুজন রাজনৈতিক নেতা আপনার সঙ্গে আছেন তাদের মধ্যে কোনো শঙ্কা আছে কিনা, তাদের মূল্যায়নটা জানতে চাই। পাশাপাশি তাদের কোনো ধরনের পরামর্শ আছে কিনা সরকারের প্রতি যে এই পরিবেশটা থেকে উত্তরণ ঘটিয়ে কিভাবে জাতীয় নির্বাচনের দিকে সুষ্ঠুভাবে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বা সরকার। হারুন। ধন্যবাদ বেলায়েত। আমাদের সাথে আজকে বিএনপি এবং জামাতের দুজন নেতা যুক্ত হয়েছেন, তাদের সাথে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের পরিবেশ নিয়ে কথা বলবো। আমি প্রথমেই আমার ডান পাশে যেতে চাই, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একে মাহবুবুল আলম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে আগামীকাল আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে এটি নিয়ে আসলে আপনারা এই কর্মসূচিটিকে কিভাবে দেখছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে কিনা? আমরা যদিও দেখছি যে গতকালকে ফুলবাড়িয়াতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং একজন নিহত হয়েছে, এবং এই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। তো কিভাবে দেখছেন আসলে বিষয়গুলো? আসলে এটি হচ্ছে আসলে নাশকতা, এটি আইন শৃঙ্খলাজনিত বিষয় বলবো না, এজন্যই একটি ঘুমন্ত বাসে একজন মানুষ, একজন ড্রাইভার, তাকে আগুন দিয়ে পুড়ে মারা, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটি একটি নাশকতা। আসলে আইন শৃঙ্খলা, এই একটি দুটি বাস পুড়ে মানুষ হত্যা করে আসলে আইন শৃঙ্খলা নষ্ট হয়েছে বলে আসলে প্রমাণ করার সুযোগ নেই। কারণ আপনি তো জানেন ময়মনসিংহের কোথাও কোনো সেই আতঙ্ক নেই, কোনো ভয়ভীতি নেই যে আওয়ামী লীগের একটি মিছিল হবে। গত 5ই আগস্টের পর থেকে আমরা আসলে কোথাও বাংলাদেশ আওয়ামী লীগ নামেও যেই সন্ত্রাসী সংগঠনটি ছিল সেটির কাউকেই কোথাও আসলে দেখা যায় না বললেই চলে। আসলে এরকম দৃশ্যমান না হয়ে এইভাবে নাশকতা করে আসলে মানুষের মনে ভয় জাগানো, এটি আসলে সম্ভব না। এটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের এটি হাইট তুলে 13 তারিখে একটি ভয়ঙ্কর কিছু হবে, এটি ছাড়া আসলে এটি প্রপাগান্ডা ছাড়া আসলে আমি অন্য কিছু মনে করি না। তো সামনে তো নির্বাচনে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা আছে, এই ভোটের মাঠে এটার কোনো প্রভাব পড়বে কিনা বা কি মনে করেন আপনি? আসলে আইন শৃঙ্খলা এখন যেভাবে আছে এটিতে নির্বাচনের কোনো প্রভাব পড়ার কোনো কারণ নেই। তবে সরকার তার ঘোষিত সময়টিকে মনে প্রাণে যদি ধারণ করে এবং সেই সরকারের দৃঢ়তা থাকে, তাহলে আমি বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএনপি নেতা একে মাহবুবুল আলমের সাথে। আমি ফরাজি ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে মাহবুব ভাই বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সরকারের সদিচ্ছা থাকলে আসলে ভোটের মাঠে এটার কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নাই। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিল এবং যেটার আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার সেটির মধ্যে আমরা একটি ছন্দপতন দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে সরকার যদি এবং তার আইনশৃঙ্খলা বাহিনী এখানে যদি কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে, বিশেষ করে যেহেতু এখানে গোপন তৎপরতার মাধ্যমে গোপন স্থান থেকে তারা এই নাশকতাগুলো সংগঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করছে, এই ক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে, বিশেষ করে ইন্টেলিজেন্স ফোর্স যারা আছে, যারা কাজ করছে, তারা এখানে যদি কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে এবং এটি দ্রুত উত্তরণ ঘটানো সম্ভব। এবং এই নির্বাচনকে সামনে রেখে এই ফ্যাসিস্ট সরকারের বা ফ্যাসিস্টের যে দোসর যারা আছে তারা একটি পরিবেশ করার চেষ্টা করবে। আমি মনে করি যে দেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল, তারা যেমনিভাবে দেশের মানুষকে সাথে নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, আগামী দিনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য দলমত নির্বিশেষে সকল মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য সবাই মিলে ভূমিকা রাখবে আমি মনে করি। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে গতকালকের যে ফুলবাড়িয়ার ঘটনা এবং বিক্ষিপ্তভাবে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলেরও খবর পাচ্ছি, তো এইটাকে
নিয়ন্ত্রণে রাখার জন্য বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কি আসলে যথাযথভাবে কাজ করছে বা তাদের কি করা উচিত আপনার মনে হয়? এখানে যদি সত্যিকার অর্থে বলতে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর একটা ব্যর্থতা তো অবশ্যই আছে। এখানে যে অগ্নিকাণ্ডে অর্থাৎ বাসে অগ্নিকাণ্ড করে একজনকে হত্যা করা হয়েছে, নিশ্চয়ই এটা হঠাৎ করে হয়নি। এটা কোথাও কোনো পরিকল্পনা হয়েছে, কোথাও তারা একত্রিত হয়ে সেই নাশকতার পরিকল্পনার ছক এঁকেছে। সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর থাকতো বা তাদের যে সোর্সগুলো ছিল সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারতো বা ব্যবহার করতো, তো আমার মনে হয় যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভব হতো না। এবং আমি মনে করি যে সামনে যে সময়গুলো আছে এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যদি আরও যথাযথ ভূমিকা পালন করে এবং স্ব অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করে, তাহলে আমাদের যে শঙ্কাটা আছে বা জনগণের মাঝে যে শঙ্কাটা তৈরি হচ্ছে সে ব্যাপারে জনগণ এখানে মুক্তি পাবে মনে করি। ধন্যবাদ। আমি একটু মাহবুব ভাই আপনার কাছে যেতে চাই যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে এখন যে সক্ষমতা আছে এটাকে আসলে আগামী নির্বাচনে আরও কার্যকর করার জন্য বা পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আপনার কি পরামর্শ আসলে? আসলে সেই ক্ষেত্রে আমি বর্তমান সরকারকেই বলবো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগের মতো আরও ফ্রিডম দিয়ে তাদেরকে নিশ্চিত করে যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নিয়ে বাকি সকলকে উন্মুক্ত করে দেওয়া, যে তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেবে না। এখন থেকে তাদের যে সক্ষমতা আমরা অতীতে দেখেছি এই বাংলাদেশ বিশেষ করে পুলিশ বাহিনীর, তাদের সক্ষমতার কোনো কমতি নেই। তারা যথেষ্ট সক্ষম, তাদের যে লজিস্টিক সাপোর্ট সেটি অনেক বেশি। তারা চাইলেই 15 দিনে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেই ক্ষেত্রে ময়মনসিংহে তো আইন শৃঙ্খলা এমনিতেই যথেষ্ট ভালো। আমরা যদি আরেকটু পুলিশকে আমরা জনগণ তো এমনিতেই সহযোগিতা করে। আজকে সেই ফ্যাসিস্ট পতনের পর থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট, যার জন্য ফ্যাসিস্টের একজন মানুষও নিজে কিন্তু বুক ফুলিয়ে চলতে পারে না, কোথাও মুভমেন্ট করতে পারে না। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মানুষের কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা পায়, কিন্তু তাদের সেই সক্ষমতারূপে পূর্ণাঙ্গরূপে কাজে লাগালেই আইন শৃঙ্খলা অতীতের চাইতে অনেক বেশি ভালো হওয়া সম্ভব। কারণ এখন মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি হয়েছে। তাদেরকে কোথাও দেখলেই মানুষ আমাদেরকে ইনফর্ম করে, আইনশৃঙ্খলা বাহিনীকেও ইনফর্ম করে। যারা গুপ্ত আছে তারা বের হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করে, যেহেতু তাদেরকেও অবশ্যই করে। সেই ক্ষেত্রে তাদের আরও বেশি তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করলেই বাকি সময়টুকু খুব ভালোভাবে, বিশেষ করে ময়মনসিংহ খুব সুন্দরভাবে চলা সম্ভব। ধন্যবাদ। আমি একটু আমার বাম পাশে যেতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই পরিবেশটা সুষ্ঠু রাখা বা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলোরও তো ভূমিকা থাকা উচিত। আমি মনে করি যে প্রত্যেকটা ভালো কাজের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের যৌথ একটি সমন্বয়ের প্রয়াস দরকার। আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রশাসনকে এক্ষেত্রে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। প্রশাসন যদি মনে করে যে আমি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে একটি সুন্দর পরিবেশ, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে চায়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে প্রশাসনের এখানে যৌথ মিটিং করা, তাদের নিয়ে কাজ করা এবং জনগণকে সচেতন করা। কারণ কোথাও কোনো নাশকতা বা কোনো অপতৎপরতা সংঘটিত হলে সেখানে জনগণই সেখানে প্রথম থাকে। সেখান থেকে যদি একটা প্রতিরোধ গড়ে ওঠে এবং সঠিক সময়ে এবং তড়িৎ গতিতে যদি প্রশাসন সেখানে ভূমিকা রাখে, আমি মনে করি যে এটি একটি সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, তারা যেটি বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে, সরকারের সদিচ্ছা প্রয়োজন ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য। পাশাপাশি রাজনৈতিক দল এবং কেউ ভূমিকা রাখতে হবে এবং জনগণকেও এই বিষয়ে সচেতন করতে হবে, তাহলে একটি সুষ্ঠু পরিবেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে সুষ্ঠু ভোট করা সম্ভব। তো এই ছিল আমার কাছে আজকে ভোটের ট্রেনের সর্বশেষ। বেলায়েত, অনেক ধন্যবাদ। হারুনুর রশিদ আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহের দুজন নেতার মূল্যায়ন, তারা জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি, একই সঙ্গে তাদের মতামত তুলে ধরছিলেন। দর্শক, আজকে আমরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের পরিবেশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কথা বলার চেষ্টা করেছি, পাশাপাশি ঢাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি কি সেটিও দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।